নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। পাকিস্তানের সাথে এই মুহূর্তে সংঘাত যে জায়গায় গিয়ে পৌঁছেছে তাতে সীমান্ত জুড়ে মানে এলওসি লাইন অফ কন্ট্রোল জুড়ে বিভিন্নভাবে যে ফায়ারিং চলছে, হেভি ফায়ারিং চলছে এবং এই ফায়ারিংয়ের জায়গা থেকে একটা জম্মু থেকে একটু দূরে যেখানে পাকিস্তানের এলওসিটা যেখানে রয়েছে অনেকটা একটা ছোট্ট চিকেন নেকের মতো অবস্থান রয়েছে, সেখানে কিন্তু একের পর এক বোমা বাড়িতে সেখানে পাকিস্তানের সমস্ত যেসব বাংকার ছেড়েও পর্যন্ত সেনাবাহিনী চলে গেছে। এমতো পরিস্থিতিতে আসাউদ্দিন ওয়েসি গতকালই যেটা বলছিলাম, তিনি কিন্তু বলেছেন যে যেসব চৌকিগুলো পোস্টগুলো ছেড়ে পাকিস্তানি সেনারা পিছু হটেছে সেগুলো যাতে ভারতীয় সেনা দখল নেয়। পরিস্থিতি এরকমই রয়েছে এবং এন্টায়ার জম্মু কাশ্মীর জুড়ে ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি এবং তার সাথে সেনাবাহিনী যৌথ অভিযান চলছে। যারা ওভারগ্রাউন্ড অ্যাক্টিভিস্ট রয়েছে বিভিন্নভাবে পাকিস্তানের আইএসআইয়ের মদত নিয়ে বা সেখান থেকে জঙ্গিবাদটা সরাসরিভাবে জম্মু কাশ্মীরে এসে প্ল্যানকে এক্সিকিউট করেছে বিভিন্ন সময়, প্রায় 20-25 বছর ধরে এই প্রক্রিয়া চলেছে। ভারতীয় সেনাবাহিনীর উপর পুরো ক্ষমতা এবং তাদের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার যে ক্যাবিনেট ডিসিশন, তারপরে কিন্তু দ্রুত পরিস্থিতি সেখানে বদল হচ্ছে, যে কারণে পাকিস্তান নানাভাবে আন্তর্জাতিক মহলে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে যাতে এটা একেবারে ভার্টিক্যালি এই যুদ্ধ এক্সক্যালেট না করে। ভার্টিক্যাল এক্সক্যালেশনকে পাকিস্তান রীতিমতো ভয় পাচ্ছে এবং হরাইজন্টাল যে এক্সক্যালেশনস যেটাকে বলা হয়েছে, শুরুর দিন থেকে একটা কথা বলছি, গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, তারপর জম্মু কাশ্মীর এবং এইদিকে বাংলাদেশের যে বর্ডার সেই জায়গাগুলোতে অত্যন্ত সক্রিয়। পশ্চিমে যতটা সক্রিয় এইদিকেও ততটাই সক্রিয়, কিন্তু জম্মু কাশ্মীরের দিকে হচ্ছে বাড়তি সেনাবাহিনী সেখানে অপারেশনসে রয়েছে। ফলে যে ট্র্যাডিশনাল ওয়ারফেয়ার যেটাকে আমরা জানি সেটা না, সেটার হবার সম্ভাবনা কতটা কি এই নিয়ে অনেকে আগ্রহ দেখাচ্ছেন। সে আগ্রহ থাকা নিঃসন্দেহে খুব জরুরি, কারণ পহেলগাঁও যে হত্যাকাণ্ড হয়েছে এবং যেটা জঙ্গিবাদের যে পরম্পরা আমাদের দেশে চালিয়ে যাচ্ছে পাকিস্তান থেকে, যেটা মদত এসছে বারবার, সেটার উপরে কিন্তু একটা বড় রকমের একটা ধাক্কা খেয়েছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু তারপরের পরিস্থিতি পাকিস্তানের ক্ষেত্রে অত্যন্ত হতাশাজনক এবং কূটনৈতিক, সামরিক এবং অর্থনৈতিক তিনটে অবরোধের সামনে এই মুহূর্তে পাকিস্তান দাঁড়িয়ে আছে। পাল্টা ট্র্যাপ করার চেষ্টা চলছে, সেই জায়গা থেকে এখনো পর্যন্ত তারা সাকসেসফুল হয়নি, কিন্তু একটা দিকে খুব সাকসেসফুল হওয়ার চেষ্টায় রয়েছে। আজকে সেই দিকটা নিয়ে জনমতে আলোচনা করব, বিশ্লেষণ দেব এবং আপনারা ফোন লাইনে অবশ্যই থাকবেন। সেটা ঠিক কি? সেটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশে প্রথম যে ঘটনাটা দেখা গেল, হাসনাত আবদুল্লাহ, এই ছেলেটি হচ্ছে বেসিক্যালি ঢাকা ইউনিভার্সিটির হলো হিজবুত তাহরির, অত্যন্ত দীর্ঘদিনের হিজবুত তাহরির লোক এবং সে সংগঠনটা দেখে এবং খুবই অ্যাগ্রেসিভ এবং সে একটা জনপ্রিয় বটে। এই কারণে বাংলাদেশে জনপ্রিয়, কারণ বাংলাদেশে এখন মৌলবাদের বিরাট চাষ হচ্ছে এবং চাষ হওয়ার পর তারা ফল তোলার চেষ্টা করছে এবং এই ফলের ক্ষেত্রে এই চাষাবাদের জন্য এই ক্ষেত্রে একজনকে তারা খুব ভালো মুখ হিসেবে পেয়েছে, তার নাম হাসনাত আবদুল্লাহ। হাসনাত আবদুল্লাহ বলে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে হাইকোর্ট বাংলাদেশে তারা জামিন দিয়েছিল, কিন্তু জামিনের পরে হচ্ছে সুর বদলে গেল। এমন সে বলতে শুরু করলো ডক্টর ইউনূসকে তো দেখেই ছাড়বে এবং তার বক্তব্য চিন্ময় প্রভুকে জামিন দিলে পরিণতি ভালো হবে না। সোজাসুজি ডক্টর ইউনূসকে সে হুমকি দিয়ে পরিস্থিতিকে এমনই একটা জায়গায় গেল যে পরবর্তী ক্ষেত্রে তার জামিন নাকচ হয়ে গেল। কোনোটাই আইনজীবীর কোনো ব্যাপার নেই এখানে যে তার হয়ে সওয়াল জবাব, বিনা বিচারে আটক। এবং এই পরিস্থিতির মধ্যে কোথাও একটা জায়গায় ডক্টর ইউনূস মনে হয় চাপটাকে কাটাবার চেষ্টা করলেন। তার কারণ হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে নিয়ে এই উপমহাদেশে একটা এখন আবেগ তৈরি হয়ে গেছে, বিশেষ করে হিন্দু সমাজের মধ্যে। তারপরের ঘটনা দেখুন,
যখন এটা বলা হলো, তারপর হচ্ছে বাংলাদেশের বিজিবির প্রাক্তন প্রধান ডিরেক্টর জেনারেল ছিলেন তিনি বললেন যে পাকিস্তানকে রক্ষা করতে হবে, তার কারণ পাকিস্তানের পতন ঘটলে ভারত পুরো গিলে খেয়ে নেবে এই উপমহাদেশকে, এবং যার শিকার হবে প্রথম বাংলাদেশ। যে কারণে হচ্ছে সোজা কথায় উত্তর পূর্বের 7টা রাজ্য দখলের তিনি ডাক দিয়ে বসলেন। এই উত্তর পূর্বের রাজ্যগুলো দখল মানে হচ্ছে সরাসরিভাবে যুদ্ধের দিকে প্ররোচিত করে দেওয়া বাংলাদেশে। তার এই সীমিত সামর্থ্য নিয়েও সে কিন্তু এই স্টেটমেন্ট দিয়ে গেল, স্টেটমেন্টের পর স্টেটমেন্ট চলছে, কোনো নিয়ন্ত্রণ করার ব্যাপারই নেই ডক্টর ইউনূস বা হচ্ছে। এবং এই যে একটা পরিস্থিতি, এবং এই পরিস্থিতির জন্য একটা সক্রিয়তা দেখাচ্ছে আইএসআই। আমরা আগে দেখেছিলাম 5ই আগস্টের পর পাকিস্তান থেকে কনসাইনমেন্ট আসছে বাংলাদেশের বিভিন্ন সেনা ঘাঁটিতে গিয়ে আইএসআই তাদেরকে ট্রেন করছে, এবং যেভাবে পাকিস্তানের বয়ান নির্মাণ চলছে, এবং সরাসরি বলছে কোনোভাবে একদিকে এক পক্ষ বলছে সেকেন্ড রিপাবলিক তৈরি হবে, অন্য পক্ষ যারা এই হিজবুত তাহরির ইসলামিক ঐক্য আন্দোলন বা হচ্ছে জামাত ইসলামের মদতপুষ্ট বিভিন্ন সমস্ত সংগঠনগুলো একযোগে তারা বলতে শুরু করলো যে ভারতের বিরুদ্ধে একটা সর্বাত্মক পরিস্থিতি তৈরি হবে, তাতে বাংলাদেশের যায় হয় হোক। এমতো পরিস্থিতি এখন রয়েছে। প্রতিবেশী দেশ, যেটা অনেকেই ভাবতে পারেন যে ভারতের কূটনীতি সম্পূর্ণ ব্যর্থ, কিন্তু এটা কি শুধুমাত্র একটা প্রতিবেশী দেশের কূটনীতির উপর দাঁড়িয়ে রয়েছে? বিষয়টা কিন্তু তা নয়। বিষয়টা এমনই একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে রয়েছে যে বাংলাদেশে কি একটা সেকেন্ড ফ্রন্ট করতে চাইছে পাকিস্তান, যেভাবে আর কি সেকেন্ড ফ্রন্ট যুদ্ধে ওই জায়গাটা করে যাতে ওখান থেকেও একটা পরিস্থিতি তৈরি করা যায়। 1971 সালে যে যুদ্ধটা হয়েছিল, যেটা প্রথমে মুক্তিযুদ্ধের পর ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ হয়েছিল, তার কারণ ওয়েস্টার্ন ফ্রন্টে পাকিস্তান আক্রমণ হেনেছিল ভারতের উপর। আপনারা জানেন যে পাঞ্জাবে লংওয়ালে সেই অ্যাটাক হয়েছিল, এবং যেটা একটা ঐতিহাসিকভাবে স্বীকৃত হয়ে রয়েছে ভারতবর্ষের যুদ্ধের ইতিহাসে এবং আধুনিক সময়, এবং যেটা নিয়ে বর্ডার সিনেমাটা তৈরি হয়েছিল, জিপি দত্তের বিখ্যাত সিনেমা বর্ডার। সেখানে এই গোটা ঘটনাটা তুলে ধরা হয়েছিল, কিভাবে 1971 সালে ঘটনা ঘটেছিল। রাজস্থানেও তাই হয়েছিল, যার ফলে যুদ্ধ হয় এবং সমস্ত এয়ার রুট বন্ধ ছিল, এবং পূর্ব পাকিস্তানে এক শোচনীয় পরাজয় তৈরি হয়েছিল পাকিস্তান সেনাবাহিনীর। দুঃখটা আজও রয়ে গেছে, যন্ত্রণাটা মাঝে মধ্যে অনেককে দগ্ধ করে, বিশেষ করে সেদিনের রাজাকার আলবদর, যারা পরবর্তী ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় নিয়ে সেখানেও হিন্দু মুসলমান প্রশ্নটাকে সামনে নিয়ে এসছে, এবং সেই প্রশ্নটার মধ্যে সেই দ্বিজাতি তত্ত্ব রয়েছে। একদিকে যেমন আমরা আসিফ মুনিরকে দেখলাম যে জিন্নার মতো তার বয়ান যে হিন্দু মুসলমান দুই আলাদা জাতিসত্তা, যে যারা কখনোই একসাথে থাকার মতো পরিস্থিতি নেই, এবং সুপিরিয়রিটির কথা তিনি বললেন যে উই আর সুপিরিয়ার। এই সুপিরিয়রিটি কমপ্লেক্সটা তিনি নিয়ে এলেন, এবং প্রায় একই সুর শোনা গেছে বাংলাদেশে বিভিন্ন সময়। সেখানেও হচ্ছে ওই জাতিসত্তা, যার কারণ হচ্ছে লাগাতার এই 8-9 মাসে হিন্দু নিধন, সংখ্যালঘুদের উপর ব্যাপক উৎপীড়ন, এবং হচ্ছে দ্বিজাতিতত্ত্বের ছুরিতে শান দিয়ে যাওয়া। এটার একটা কড়া জবাব তো নিঃসন্দেহে দরকার আগামী দিনে। তার কারণ হচ্ছে দক্ষিণ এশিয়াতে বা এই হচ্ছে যে ভারত যে 1 নম্বর শক্তি হবে, ভারতই 1 নম্বর শক্তি। চায়নার উপস্থিতি থাকা সত্ত্বেও সেটা কেউ বলেননি, অটল বিহারী বাজপেয়ীও না, কেউ নয়। এটা যেটা নেহেরু ডক্ট্রিন নামে খ্যাত হয়ে রয়েছে ইতিহাসে। জওহরলাল নেহেরু এই কথাটি বলেছিলেন। তার দুটো কথা এই প্রসঙ্গে উঠে আসে। এক, দ্বিজাতি তত্ত্বের সময় দাঁড়িয়ে তিনি অখণ্ড ভারতের যে পরিকল্পনা মতিলাল নেহেরু 1928 সাল, যেটা নেহেরু প্রপোজাল 1928 হিসাবে বিখ্যাত হয়ে আছে, সেখানে অখণ্ড ভারতের কথা বলেছিল, এবং মানে সেই রিপ্রেজেন্টেশনের কথা বলেছিল, যেটা মুসলিম লীগকে বাধ্য করেছিল, যে মুসলিম লীগ ভেবেছিল যে এইভাবে কিন্তু শাসন ক্ষমতায় তারা কখনোই একটা জায়গায় যাবে না। এই সমস্ত বিষয়গুলোকে যখন পর্যালোচনা রয়েছে, আজকের আমি যাব সে বিশ্লেষণ বা বিতর্কে। আজকে রয়েছেন ডক্টর দেবশ্রী ভট্টাচার্য, যিনি রাজনৈতিক বিশ্লেষক, এবং রয়েছেন অধ্যাপক আদিত্য দাস,
যিনি আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, দুজনকে স্টুডিওতে রয়েছেন, স্বাগত জানাচ্ছি। এবং দীপ্তিমান সেনগুপ্ত আছেন আমাদের সঙ্গে ভার্চুয়ালি। আমি দীপ্তিমান সেনগুপ্তর কাছে প্রথমে জানতে চাইব যে বাংলাদেশ নিয়ে যখন হচ্ছে তখন হচ্ছে যে এইখানে বাংলাদেশের উপর নিশানা থাকলেও এই মুহূর্তে নজরটা রয়েছে হচ্ছে পশ্চিমের দিকে। তখনও পর্যন্ত 22 তারিখে পেহেলগাঁওর ঘটনা ঘটেনি, তারপর ঘটনাটা ঘটলো এবং এই ঘটনার পরে আজ দশম দিনে দাঁড়িয়েও ভারতের এই যত দিন যাবে স্বাভাবিক পাশ্চাত্য শক্তিগুলো তৎপরতা দেখাবে। সেই তৎপরতা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা বিভিন্ন সময় করেছি। আজকে একটু বাংলাদেশ নিয়েই আপনার কাছে সেই প্রশ্নটা রাখছি। এই যে হাসনাত আবদুল্লাহ, কোথাও ডক্টর ইউনূস কিন্তু দুঃখ প্রকাশ করে একটা চিঠি দিয়েছিলেন, জানিয়েছিলেন যে এই 22 তারিখের ঘটনা পেহেলগাঁও, কিন্তু হাসনাত আবদুল্লাহ, চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে নিয়ে আপত্তি, বিজেপি প্রধানের আপত্তি হচ্ছে উত্তর পূর্ব ভারত দখল নিতে হবে। তখন উনি ধরেই নিয়েছেন পাকিস্তানের পতন ঘটলে ভারত আর কি গিলে খাবে। এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, এইগুলো কি সবই আগে থেকে ঠিক করা ছিল? আইএসআই কি মানে অনেকদিন ধরে আইদার নাশকতা, আর না হলে যদি ওই জায়গায় হয় তাহলে এখান থেকে আরেকটা ফ্রন্ট খুলে ভারতকে যুদ্ধের দিকে টেনে নিয়ে আসা, এই সেক্টরে ঠিক কি উদ্দেশ্য কাজ করছে বলে আপনার মনে হয়? দেখুন, আমি প্রথম দিন থেকে একটা কথাই বলছিলাম যে এই এটা যুদ্ধ হবে না। আমরা যেটা ভাবছি যেইভাবে যেই যুদ্ধটা হবে, এটা কিন্তু সেই যুদ্ধ হবে না। কিন্তু আমি একটা কথা আজকে আপনাদের বলছি, এবারের যে যুদ্ধটা হবে তাতে মৃত্যুর সংখ্যাটা পারমাণবিক বোমাতে যত না মৃত্যু হয় তার থেকে বহু বেশি বেশি গুণ মৃত্যু হবে। আমি এই কথাটা একদম খুব ক্যাটাগরিক্যালি আমি এই শব্দটা বলি। ভারতবর্ষ দুটো কারণে এই যুদ্ধে যাবে না, কিন্তু এই যুদ্ধ থেকে ভারতবর্ষ বেরিয়েও আসবে না, তার পেছনে শুধুমাত্র একটা কারণ। তো একটা কারণ আগে আলোচনা করে নি, সেটা হচ্ছে অর্থনৈতিক কারণে ভারতবর্ষ এই মুহূর্তে যে ভোলাটিল অবস্থা গোটা বিশ্বে, সুতরাং এই একটা কারণের জন্য ভারতবর্ষ ওখানে যাবে না। এবং এই যে জায়গাটা, এটাকেই মূল ধরতে হবে। এটাই হবে পাকিস্তান অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাদেশের বর্তমান যারা রাজত্ব করছে তাদের পতনের মূল কারণ। বাংলাদেশে কোন রকম সবজি ইত্যাদির বিষয় নিয়ে কেউ আলোচনা করছে না। বর্ষা আসলে পরে আরো আকাল লাগবে, তখন এই হাসনাত আবদুল্লাহ কি বলল আর ওখানকার কোন এনসিপির নেতা কি বলল কিছু শুনবে না লোকে। আবার একটা খুন, জখম, ডাকাতি, মারামারি এগুলো হবে এবং এই সরকারটা এইভাবেই যাবে। এক। দ্বিতীয়ত হচ্ছে ওদের যে ম্যাপ পরিবর্তন হয়ে গেছে সেই বিষয়টাকে ঢেকে রাখতে হবে, এটা বাংলাদেশের প্রথম উদ্দেশ্য। পাকিস্তানে আটা এখন পাকিস্তানের টাকাতে 800 টাকা। বাংলাদেশের ম্যাপ পরিবর্তন হয়ে গেছে, ঢেকে রাখতে হবে, ব্যাপারটা ঠিক বোঝা গেল না। আপনি যদি একটু এই জায়গাটা বলেন, কি ম্যাপ পরিবর্তন হয়েছে? আমি তো এখনো অ্যাজ ইট ইজ দেখতে পাচ্ছি। ওরা যাই দেখাক না কেন, মানবিক করিডোরের নামে ওদের যে দক্ষিণাংশ আছে সেটা আর বাংলাদেশের কন্ট্রোলে নেই, এটা খুব পরিষ্কারভাবে বুঝে রাখতে হবে। যার যেটা উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটা ওরা সফল করতে এসছে। এখানে ওদের বাংলাদেশের কোনো সম্পর্ক নেই। ভারত বিরোধিতা হচ্ছে মানে লুকিং লন্ডন টকিং টোকিও, ভারতের কথা বলছে কিন্তু ওইদিকে ওই জায়গাটা দখল হয়ে গেছে। বাংলাদেশের ম্যাপ সম্পূর্ণ পরিবর্তিত ম্যাপ। বাংলাদেশের অর্থনীতি ওদের কন্ট্রোলে নেই। এবং সর্বশেষ যে বিষয়টা থাকছে, বাংলাদেশের যে পতনটা হবে সেই পতনটা এবার আর কেউ তুলতে পারবে না এই পতন থেকে। এবং বাংলাদেশ, আমি আপনাকে বলে রাখছি, বাংলাদেশও কিন্তু পাকিস্তানের মতো দুটো বা তিনটে ভাগে বিভক্ত হতে যাচ্ছে। এটা আপনি আমার কাছ থেকে আজকে লিখে রাখুন, 6 মাস, 1 বছর, 2 বছর আপনি এটা নিশ্চিন্ত ভাবে জেনে রাখুন, বাংলাদেশও ভাগ হতে চলছে। আপনি এটা নিশ্চিন্ত থাকুন। কারণ বাংলাদেশের উত্তরবঙ্গের যা বর্তমানে অবস্থা আছে সেটা যদি কেউ বাস্তবিক অর্থে দেখে, ওরা যতই মানে ভারতের বিরোধিতা, হিন্দু বিরোধিতা এই তকমা ওরা যতই দিয়ে যাক না কেন, এতে বাংলাদেশের লোকের পেট ভরছে না। বাংলাদেশে বর্তমানে যে অর্থনৈতিক অবস্থা সেটা অসম্ভব ধরনের একটা খারাপ, আর এরা প্রত্যেকেই বেরিয়ে যাবে তার ব্যবস্থা এরা করছে। সুতরাং এদের সম্পর্কে আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, চট্টগ্রাম ওদের কাছে থাকছে না। আপনি আজকে
মিলিয়ে নেবেন। আমি আপনাকে বারবার করে বলেছি কনভেনশনাল ওয়ার হবে না, আপনার এই মঞ্চেই আমি বারবার করে বলেছি, কিন্তু কনভেনশনাল ওয়ার না হলে পরেও অর্থনৈতিক অবস্থা যেখানে যাবে সেটা হিরোশিমা, ওদের ওখানে আগামী বর্ষাতে কি হবে, বাংলাদেশের ভেতরে এরকম ওদের প্রশাসনিক স্তরে খবর আছে যে যদি ওই গন্ডগোল করতে যাই আর আবার যদি ইন্ডিয়া বাদ ছেড়ে যায় তাহলে একবারে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা কি হবে এবং কয়েক লক্ষ লোক মরবে। সুতরাং এদেরকে ট্রিট করাটা কিছু না। আমি আমি বারবার করে বলছি বাংলাদেশ অতি সাধারণ, ওরা ওখানে লম্পজম্প করছে যেন কেউ চট্টগ্রামের দিকে ওই লং মার্চ না করে, এটা হচ্ছে ওদের প্রথম ভয়। আমেরিকার থেকে ওদের বলে দিয়েছে যে ভাই চট্টগ্রামের দিকে লং মার্চ হলেও কিন্তু লম্বা করে তোমাদের প্রত্যেককে মারা হবে। ওরা এখন এইসব যেসব নাটকগুলো করছে এই নাটকগুলো এগুলোই, এছাড়া অন্য কিছু নয়, এটা আপনি নিশ্চিন্ত থাকুন। ওকে, চট্টগ্রামে হচ্ছে না। দেবর্ষী বাবু যেটা বললেন এটা ঠিক কথা, জল নিয়ে একটা হচ্ছে মানে স্যাটেলাইট ছবিতেও দেখা যাচ্ছে পাকিস্তানের ঝিলাম বা বিভিন্ন জায়গায় শুকিয়ে আসছে, বা বাংলাদেশের ক্ষেত্রেও যেটা ইতিমধ্যে নিশিকান্ত দুবে বিজেপি তিনি স্টেটমেন্ট অনেকদিন আগে গিয়েছে যে গঙ্গার জলই বা কেন দেব বাংলাদেশকে, যাদের ভেতরে এত ভারত বিদ্বেষ। এখন আন্তর্জাতিক চুক্তি বা বিভিন্নগুলো রয়েছে, আন্তর্জাতিক বিভিন্ন চুক্তি থাকলেও আন্তর্জাতিক বিভিন্ন যারা পরাশক্তি রয়েছে তারা বাংলাদেশ বা পাকিস্তানের ব্যাপারে তারাই বা সেই ছাড়টা দেবে কেন? তাহলে ভারতের এই যে 140 কোটির বাজার, সেই বাজারটা অর্থাৎ কূটনৈতিক অর্থনৈতিক এই যে জায়গায়, সেখানে বাংলাদেশের এই যে বক্তব্য, এই রেটরিকগুলো, এটা কিসের ইঙ্গিত করছে? ইঙ্গিত করছে কি এটাই ভারত বিদ্বেষী একমাত্র হচ্ছে অবলম্বন, আর যদি সেটার পতন হয় তখন না হয় ডাইভ দেওয়া যাবে। হ্যাঁ, শুভ সন্ধ্যা সুজিতদা। দেখুন, ভারতবর্ষের এটা বাংলাদেশকে মানে কিভাবে বলতে পারে আমি জানি না, কারণ ভারতবর্ষের পররাষ্ট্র নীতিটা একদম পরিষ্কার। সেটা কিন্তু 1947 সালেও যা ছিল সম্ভবত আজকেও দিনেও তাই আছে। অর্থাৎ ওরা জানে যে বাংলাদেশে যে এত আমাদের ইন্ডিয়ান 1971 সালে ইন্ডিয়ান আর্মি ঢুকে গেছিল, 93,000 পাকিস্তানি সেনাকে সারেন্ডার করেছে, তারপরেও কিন্তু তারা কোনো জমি দখল করেনি, বাংলাদেশকে পূর্ণ স্বাধীন করে আবার চলে এসছে। উল্টো দিকে দেখুন, কাশ্মীরে অনেকটা জায়গা কি লেটেস্ট কার্গিল ওয়ারের সময়ও যে দখলকৃত অঞ্চলগুলো কিন্তু ইন্ডিয়া দখল করেনি, ব্যাক করে লাইন অফ এলওসিটাকে সম্মান জানিয়ে আবার ফিরে এসছে। এবং শুধু তাই নয়, যে এই সার্জিক্যাল স্ট্রাইক মানে কি, সার্জিক্যাল স্ট্রাইকগুলো যেগুলো করেছে যে অন্যের যে যেখানে সন্ত্রাসবাদের আতুরঘর সেগুলোকে ধ্বংস করে দিয়ে আবার ফিরে আসা, কোনো জমি দখল করা অন্যের, এইটা কিন্তু ভারতবর্ষ অন্তত স্বাধীন ভারতবর্ষ কোনোদিন কোথাও দেখায়নি, কোনো একটা ইনস্ট্যান্ট ঘটেনি। ফলে এই কথাটা যেটা বলছে হাসনাত আবদুল্লাহ, আমি জানি না কিসের ভিত্তিতে বলছে, সেটা কি দেশকে শুধু ওই ধর্মের আফিমে বুধ করে রেখে বাকি যে সত্যগুলো মানে বাকি সত্যগুলো মানে অন্ন বস্ত্র বাসস্থান সেইগুলোর যে ডেফিসিয়েন্সিটা সেটাকে চাপা দিয়ে শুধু ধর্মের আফিমে বুধ করে রেখে এবং ভারতবর্ষের বিভীষিকা দেখিয়ে যে আজকে ভারতবর্ষ যদি পাকিস্তানকে হারিয়ে দেয়। পোস্টটা যদি আপনি শোনেন চিন্ময়ের, ও লিখছে চিন্ময়ের মানে হাসনাত লিখছে চিন্ময়ের জামিনকে কোনো বিচ্ছিন্ন ঘটনা মনে করি না। চিন্ময়ের ঘটনার শুরু থেকে ভারতীয় আধিপত্যবাদ এদেশের উপর অন্যায় প্রভাব বিস্তারের চেষ্টা করছে। চিন্ময়ের জামিন কি সেই চাপের কাছে নথি স্বীকার করা হলো? মানে সবাই জামিন যেটা মানে উদ্ভর হলো, এই যে ভারতীয় আধিপত্যবাদ এই কথাটাকে বারবার বলে যে কোনো ঘটনা, ভারতীয় আধিপত্যবাদ ওখানে এস্টাবলিশ করতে গেলে বিপক্ষে তাহলে ভারতের সাথে যুদ্ধে যেতে হয়, বা পাকিস্তানের মদত নিয়ে ভারতের সাবভার্সিভ অ্যাক্টিভিটিস করতে হয়, নচেত সবচেয়ে ভালো হচ্ছে ওখানকার হিন্দুগুলো নিরস্ত্র হিন্দুদের মারো ধরো জেলে পুড়ে দাও। সেটা তো সমাজ, যদি হিন্দুদের দোলা মারো ধরলো সব করলো, ভারত তো ভারতই থেকে যাবে, ভারতের বিশালত্ব তো থেকেই যাবে, সেই সমস্যাটা তো থাকবেই যদি হিন্দুদের তাড়িয়েও দেয়। ভারত তো ভারতের বিশালত্ব তো তাতে কিছু কমবে না। ফলে এই কথাগুলো যে বলছেন, দেখুন জামিন দেবে একটা প্রসেস, একটা বিচার প্রক্রিয়া, সেই বিচার প্রক্রিয়াটা সম্বন্ধে আঙুল তুলতে পারি আমরা তো আঙুল তুলছি যে বিনা বিচারে কেন 5-6 মাস ধরে আটকে রয়েছে, তার প্রসিকিউশন তো হয়নি, তিনি তো আর কনভিক্টেড নয়, সামান্য তার কেসটা উঠছে না, উকিল দাঁড় করাতে দিচ্ছে না, এরকম ঘটনাগুলো হয়েছে। আজকে নতুন বাংলাদেশের কথা এরা বলে এসছে, তো নতুন বাংলাদেশে মিনিমাম একটা লোক, সে তো বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের আইনে তার বিচার পাবে না, তার হয়ে কেউ উকিল দাঁড়াবে না, তাকে বিনা বিচারে দীর্ঘদিন ধরে কাউকে, সেটা আমাদের দেশেও যেমন আমরা সমালোচনা করি যেরকম হয়, বাংলাদেশের হলো একই প্রশ্ন। বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে সবকিছু নির্ভর করবে, একটা বিনা বিচারে দীর্ঘদিন ধরে আটকে রাখা এরকম যে মানবতার সত্যি। এই ঘটনাটা যারা সাপোর্ট করছে তারা দুটো উদ্দেশ্য, এক হচ্ছে
তীব্র ভারত বিদ্বেষের মধ্যে বা মানে হিন্দু বিদ্বেষের মধ্যে দিয়ে তারা বাংলাদেশের জনগণকে আফিমের ঘরে রাখতে চাইছে, যাতে তারা ওই তাদের যে অধিকারগুলো, তাদের মূল দাবিগুলো, খাদ্য, বস্ত্র, বাসস্থান, সেগুলো যেন কিছুদিনের জন্য ঘুরে থাকতে পারে। আর দুই, একটা হীনমন্যতা ভোট। দেখুন, ভারতের বিশালত্ব ওরা আটকাতে পারবে না। ভারতের যে দাদাগিরি কথা বলে, দাদাগিরি এটা বলে, আধিপত্যবাদ। ভারত, আমি বললাম, ভারতের পররাষ্ট্র খুব স্পষ্ট, কারোর জমি আজ পর্যন্ত কিন্তু কোথাও কোনো দখল করেনি। ভারতবর্ষ একটা সুপার পাওয়ার, অর্থনৈতিক দিক থেকে, শিক্ষার দিক থেকে, সামরিক দিক থেকে, সব দিক থেকে কিন্তু অনেক এগিয়ে। সেইখানে পাকিস্তানকে যদি ঘেরে যায়, তাহলে ওদের ধারণা বাংলাদেশ দখল করে নেবে। তাহলে যদি দখল করার থাকতো, 71 সালে দখল হতো। এই বেসিক সেন্সটা তো থাকা উচিত। বা এই যত কটা পাকিস্তানের উপরে যে 4টে যুদ্ধ হয়েছে, তাতে যে জমিগুলো দখল করে নিয়েছিল, সেগুলো কিন্তু আবার লাইন অফ কন্ট্রোলে আবার কিন্তু ফিরিয়ে রেখে দিয়ে চলে এসছে। এবং পাকিস্তান, দেখুন, পাকিস্তান উল্টে একটা সাংঘাতিক কাণ্ড করে বসেছে। এই সিমলা চুক্তি বাতিল করেছিল। সিমলা চুক্তি বাতিল করা মানে এলওসিটাকেই অস্বীকার করা। কারণ এলওসিটাকে অস্বীকার করলে যে আগে যে ছিল কাশ্মীর পুরো অঞ্চলটাই কিন্তু ভারত অধিকার করে নিতে পারে, সেই রাস্তাটা পাকিস্তান নিজে খুলে দেওয়ার পরেও কিন্তু ভারত এখন পর্যন্ত আগ্রাসী মনোভাব দেখায়নি। আশা করি দেখাবে না, কারণ কোনো অন্যের জমি দখল করা সেটা তো আমরাও চাই না। পাকিস্তানেরও জমি নয়, না, পাকিস্তানের জমি, ওটা কাশ্মীর। অফকোর্স কাশ্মীর। না, আমি বলছি কিন্তু এই প্রশ্নটা হচ্ছে, ওটা অবশ্যই ভারতবর্ষে। ভাই আপনার সময় বলবেন, কারণ আপনি যখন বলবেন তখন আমি কিন্তু আমার কাশ্মীর নয়, ওটা ভারতের জায়গা। আচ্ছা, কাশ্মীরটা একটা রাজ্য। এই দীপ্তিমান বাবু, আপনি ইতিহাসটা পরিষ্কার নয়, কিন্তু ইতিহাসকে কোনো বিকৃত করা যাবে না। আমি ইতিহাস পরিষ্কার করেই আপনাকে বলছি, আমি ইতিহাস পরিষ্কার করেই বলছি। কাশ্মীর সম্বন্ধে আলোচনা করলে একটা আলাদা আলোচনা হয়। জুনাগড়ে গণভোট হয়েছিল, কাশ্মীরে জনভোট হয়নি। এই অনুসারে না, আপনার হয়েছিল কি বলুন? ট্রিটি অফ অ্যাকসেশনে সই করেছিল তো হরি সিং। কাশ্মীরটা কোনো আলাদা ট্রিটি অফ অ্যাকসেশন রাজা করেছিল, জনগণের সাথে কি সম্পর্ক? মানে তো রাজারাই তো এনএক্স করেছিল ভারতের সাথে। রাজা করেছে, জুনাগড়ে কাস্টারিয়ান কে ছিল? জনগণ ভোট করলে রাজারা করেছিল তো। আপনার এই জুনাগড়ে গণভোট কাশ্মীরে প্লেবিসাইডের কথা, বিতর্কিতটা কেন বলতে দিন। উনি ইনক্লুশন নিয়েই তো গণভোট হওয়ার রাষ্ট্রসংঘ বারবার বলছে, এটা আমাদের দুর্ভাগ্য, এটা আমাদের দুর্ভাগ্য। কিন্তু এটা ঠিক, এটা পাকিস্তানের অংশ নয়, পাকিস্তানের অংশ নয়, কোনো সন্দেহ নেই। পুরো কাশ্মীর ভারতের ইন্টিগ্রাল পার্ট। হ্যাঁ, এখন তুমি দাবি করে বলছো ইন্টিগ্রালি পার্ট। এটা সমস্যাগুলো কি বাটানো আছে? কাশ্মীরকে আমি বারবার বলছি, কাশ্মীরিদের ইন্ডিয়ানাইজেশন কি করা গেছে? করা যায়নি। কাশ্মীর ভারতের জায়গা। অরুন্ধতী রায় বলেন। না, কি বলছেন আপনি? অরুন্ধতী রায় বলছেন। সত্য কথা বলতে গেলে এবার আমাকে বলতে দিন, আপনি আমাকে বলতে দিয়েছেন। না, ঠিক আছে, আস্তে আস্তে এরকম বিতর্ক তো কাশ্মীর নিয়ে আমরা বসে বসে শুনবো। আমি সময় নিয়ে কখনো প্রশ্ন করছি না। ওটা পাকিস্তানের নয়, ভারতের নয়। ভারত আক্রমণ করেনি, লাইন অফ কন্ট্রোল। ঠিক আছে, দীপ্তিমান বাবু আসি। এক মিনিট, আমাকে শেষ করতে দিন। সিমলা চুক্তিটাকে অস্বীকার করার ফলে কি হলো? ওই যে লাইন অফ কন্ট্রোল সেটাকে কিন্তু পাকিস্তান নিজেই ভেঙে দিল। অর্থাৎ ভারত ইচ্ছা করলে পুনর্দখল করতে পারে কাশ্মীর। আমি এই কথাটা বলতে গেছি, তার মাঝখানে ওনারা কথা বলে বিভিন্ন দিয়েছে। আমি গণভোটের কথা তুলেছি, দায়িত্বপূর্ণভাবে তুলেছি, কারণ কাশ্মীর সমস্যাটা আজ পর্যন্ত মেটেনি। তার জন্য গণভোট না করাটাও কিন্তু একটা কারণ। এই কথা আমি বলতে চাই। কাল যদি দাবি ওঠে ভারত হিন্দু রাষ্ট্র হবে কি হবে না, গণভোট হোক, তাহলে বাকিটা মেনে নেবে। তখন তো নিয়ম ছিল তো। আপনার তো আলটিমেট এজেন্ডা হিন্দু রাষ্ট্র। একদম পরিষ্কার বলছি আপনাকে, পরিষ্কার বলছি, কাশ্মীরের কারণে প্রচুর প্রাণ গেছে। একদম না, একদম সহ্য করে। আরে মণিপুরে তো প্রাণ যাচ্ছে, মণিপুরে প্রাণ যাচ্ছে, প্রাণ প্রতিটা প্রাণ সমান। আমি এবার একটু আসছি হচ্ছে বাংলাদেশের যে ডিজি আলম ফজলুর রহমানের বক্তব্যে তিনি বলছেন যে ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতের 7 রাজ্য দখল করে নেওয়া। এই যে এরা বলছে, এদের সাথে তো এটা তো গণতন্ত্রের কোনো ভাষাই বুঝছে না। আন্তর্জাতিক চুক্তি সম্মান অ্যাটেনশন ডাইভার্ট করা, কার অ্যাটেনশন ডাইভার্ট করবে? বাংলাদেশের জনগণ বা সেই রাষ্ট্রের এই কথাগুলো যেগুলো আসছে, স্বাভাবিকভাবে এগুলোকে সবই দ্বিজাতি তত্ত্বের জন্য ভারত যতক্ষণ না থাকছে, ভারত হচ্ছে আগ্রাসী এবং আধিপত্যবাদী, এবং যদি একসাথে প্রশ্ন আসে হিন্দুদের সাথে থাকা যায় না, আসিম মনির
তাহলে কি চাইছে এই উপমহাদেশে বাংলাদেশ? এটা একটা বিগ কোয়েশ্চেন। আদিত্য দাস, দেখুন, বাংলাদেশ কি চাইছে বা বাংলাদেশকে কি চাওয়ানো হচ্ছে সেটা বেশি ইম্পর্টেন্ট না। আপনি যদি দেখেন, আমি একটু অন্যভাবে, আপনি যে ওই আলাম ফজলুর রহমানের কথা বললেন, এদের বডি ল্যাঙ্গুয়েজ দেখুন, ডিজি ছিল তো, এদের বডি ল্যাঙ্গুয়েজ দেখুন, বডি ল্যাঙ্গুয়েজ অনেক কিছু বলে। আর আমাদের আর্মি জেনারেল বা আমাদের এয়ারফোর্স যখন মিটিং হয়, তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখুন, ওই বডি ল্যাঙ্গুয়েজেই শক্তিটা, স্ট্রেংথটা ক্লিয়ার হয়ে যাবে। সে নিয়ে আমি বিশেষ এতে যাব না। মানে বিজিবি যে আছে ওদের বর্ডার গার্ড করে, তারা ইভেন আমাদের কয়েকটা পুলিশ ফোর্স তাদের থেকে এফিশিয়েন্ট, মানে ইন্ডিয়ান আর্মিও লাগবে না আমি বলছি ইস্টার্ন কমান্ডে। হ্যাঁ, সেই সব ছেড়ে দিই আপনি, আইএসআই এসে ট্রেনিং করে ওদের বাংলাদেশে মিরপুর টিরপুরে। তাই এগুলো সব ইন্টেলিজেন্স ইনপুট। আমি যেটা বলার কথা, নর্থ ইস্টটা স্ট্র্যাটেজিক্যালি খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ভারতবর্ষের কাছে আমি ল্যান্ডলকড, ডক্টর ইউনূসের ভাষা। আমি ভারতের পার্সপেক্টিভ দিয়ে বলছি কেন নর্থ ইস্ট ইম্পর্টেন্ট। আপনি দেখবেন যে কোনো শিপমেন্ট আসে যেটা স্টেট অফ মালাক্কা ক্রস করে বে অফ বেঙ্গলে ঢোকে ওয়াটারে, প্রথম ওরা ডিপ সি পোর্ট পায় চিত্তগং পোর্ট, যেটা বাংলাদেশ। তারপরে আপনার হলদিয়া টলদিয়াগুলো আসে, ভাইজ্যাক আসে, সেগুলো অনেক পরে আসে। আর হলদিয়া টলদিয়া এগুলো ডিপ সি পোর্ট না। যার জন্য দেখবেন যত নর্থ ইস্টে যত বিজনেস সাবমিট হয়, যা কিছু হয়, বাংলাদেশের শিল্পপতিরা ওখানে থাকে। কারণ ওদের যে কনসাইনমেন্টগুলো, মানে চিত্তগং পোর্ট হয়ে ডিস্ট্রিবিউশনের ওরা প্ল্যানিং করে, যে নর্থ ইস্টের পুরো যে মার্কেটটা বাংলাদেশ ধরতে চায়। এটা আমি ফেয়ার, মানে কোনো রাজনৈতিক কিছু না, ইরেসপেক্টিভ অফ এভরিথিং, ওদের ইকোনমিক অ্যাডভাইজারদেরই এই সাজেশনগুলো। যার ফলে কি হয়, এবার সেইটাকে কাউন্টার করার জন্য ভারত সরকার যেটা করেছিলেন, আমাদের সাগরে একটা ডিপ সিপোর্টের প্রপোজাল রেখেছিলেন। পরে সেটা তাজপুরে জমি টমি নিয়ে শিফট করা, এতে তাতে ন্যাশনাল ওয়াটারওয়েজ ওয়ানটা পাচ্ছে না, মানে ইন্টারনাল ওয়াটারওয়েজ যেটা, সেটা পাচ্ছে না। সেই জন্য পরে সেন্ট্রাল গভর্নমেন্ট প্রজেক্টটা অ্যালট করেও উইথড্র করে সেটা স্টেটের জন্য। স্টেট বলেছে না, এখানে আমরা করতে পারবো। এই ডিপ সি পোর্টটা হলে পশ্চিমবাংলার তো উন্নতি হতোই হতো সাপ্লাই চেনে, তার সাথে সাথে নর্থ ইস্টের যে ডিস্ট্রিবিউশনটা, ওটা পুরো আমরা কন্ট্রোল করতে পারতাম। যাক, সেই স্ট্র্যাটেজিক ভুলগুলো আমাদের দিনের পর দিন হয়েছে বা বিভিন্ন কারণে। বা তিস্তার কথা তুললেন তো আপনি, তিস্তার যে ডিসপিউটটা আপনার, বা ফারাক্কার যে ডিসপিউটটা আপনি দেখবেন, সেটা 2011-এ মনমোহন সিং যখন প্রাইম মিনিস্টার ছিলেন, তখন হাসিনাকে নিয়ে বসেছিলেন। শেষ মুহূর্তে একদম আমাদের সিএম, যেহেতু ওয়াটার একটা স্টেটের সাবজেক্ট, শেষ মুহূর্তে উইথড্র করেন, মানে উনি মিটিং অ্যাটেন্ড করেননি, যার ফলে পুরো জিনিসটা ভেস্তে যায়। তো আমি বলছি পুরো জিনিসটাকে একেতে রাখুন। মানে সেটা ভেস্তে যাওয়ার একটা কারণ হচ্ছে, যেহেতু নেই, ভেস্তে যাওয়ার একটা কারণ ছিল, এটা জনগণের কাছে ক্লিয়ার ছিল না। তিস্তার জলে উত্তরবঙ্গের চাষাবাদে কোনো টেকনিক্যাল ফিজিবিলিটি রিপোর্ট, অনেকটাই হচ্ছে বাংলাদেশেরকে এই যে একটা মানে আশকারা দেওয়া, বিভিন্নভাবে বাংলাদেশ প্রচুর আশকারা পেয়েছে, ভারতেরও পেয়েছে। না হলে এই সমস্ত থার্ড গ্রেডেড সমস্ত পলিটিশিয়ানসকে, সব ছাত্র নেতা, প্রচুর ছাত্রনেতা তো আমরাও দেখেছি জীবন। না, ওটা আপনি নির্ভাব না থাকুন। বাংলাদেশ এইভাবে চলতে থাকলে বেশ কিছুর মধ্যে সিরিয়া ইরাক হয়ে যাবে। বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না, ওটা সিরিয়া ইরাক হয়ে যাবে। সেই ভার্জেই আছে বাংলাদেশ। মানে সিরিয়া ইরাকের ছবি যেটুকুনি দেখেছি, বাংলাদেশের যে ছবি, মানে যেভাবে 5ই আগস্টের পর থেকে যে ছবিগুলো দেখেছি, যেভাবে আর কি মব জাস্টিস হচ্ছে, সিরিয়া ফিরিয়াতে অত মব জাস্টিসের প্রশ্ন, অত ডেনসিটি অফ পপুলেশনও নেই, অত ধরছে, যুদ্ধ হচ্ছে, গোলাবাড়ি হচ্ছে, তার থেকেও তো ওয়ার সিচুয়েশন তৈরি হয়ে গেছে। পপুলেশনটা অনেকটা হোমোজিনিয়াস। বাংলাদেশে একটু হলেও ডাইভার্সিটি আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, সেগুলো নেগলিজিবল কম্পোজিশনে। 8% হিন্দু তো আছে বাংলাদেশে। হিন্দু লিডারগুলো তো আছে চিন্ময় কৃষ্ণ প্রভুর মতো লোকজন, যারা সংগঠিত করছিল। মুশকিলটা সেইখানে। ইরাক সিরিয়া তো ওই লড়াইটা না, কিন্তু আমি বলছি স্টেট অফ অ্যাফেয়ার্সটা, ওদের স্টেট অফ অ্যাডমিনিস্ট্রেশনটা, সেটা কিন্তু ইরাক সিরিয়ার দিকেই যাচ্ছে। কারণ অলরেডি ইউএসের ডিপ স্টেটের গ্রিপ থেকে বাংলাদেশ আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসার পর ওদের মোটামুটি আর সেই কবজা সাবকন্টিনেন্টে নেই, কমে গেছে। এবার আপনি ইস্টার্ন বর্ডার ওয়েস্টার্ন বর্ডারকে খুব একটা আলাদা করে দেখবেন না, একজন আরেকজনের প্রক্সির কাজ করবে। সেটা 71-এও করেছে, বা এখন যদি ওয়েস্টার্ন ফ্রন্টেও শুরু হয়, ইস্টার্ন ফ্রন্টেও ডিস্টেবিলাইজ করার চেষ্টা চলবে। ওই জন্য নর্দার্ন কমান্ড ইন্ডিয়ান আর্মির, ইস্টার্ন কমান্ড দুজনকে একসাথেই অ্যালার্টে রাখবে ভারত, সে নিয়ে কোনো সন্দেহ রাখবেন। এবং এই পরিস্থিতিতে দীপ্তিমানবাবু, আপনি যেটা দেখছেন যে এই যে অ্যালার্ট থাকার দরকার রয়েছে, এই জায়গা থেকে দাঁড়িয়ে একটা দীর্ঘদিন বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, 7-8% হিন্দু, বা গোটা দেশে এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতির মধ্যে কিন্তু ধরুন পায়েলগাঁও ঘটনার আগে আমি কিছুতে এটা ভুলতে পারছি না। আমি কেন জানি না, মনে করছি এই ষড়যন্ত্রের প্রথম তাত্ত্বিক বেসটা তৈরি করে দেওয়া হয়েছে দ্বিজাতি তত্ত্ব দিয়ে এবং আসিম মনির। হি ইজ দ্য ম্যান
যে এই জিনিসটা করেছে এবং যে চর্চাটা বাংলাদেশে 8 মাস ধরে চলছে, যে প্র্যাকটিসটা নামাচ্ছে ওটা দ্বিজাতি তত্ত্বে ঠিক এই ধরনের বয়ানগুলো আপনি 46, 45 ওই সময়কার বা 40-এর দশকের আপনি বিভিন্ন দেখুন তৎকালীন যারা লিডার, সে জিন্না হোক, একে ফজলুল হক নিয়ে অনেক আমরা অতিকথন শুনেছি, তার চোখ থেকে নাকি দেশভাগে পর শুধু জল গড়াতো। আমার তো মনে হয় এগুলো সব ক্রোকোডাইল টিয়ার। সুজিত দা, দ্বিজাতি দত্তর বীজটা কিন্তু 1925 সালে যে সংগঠনটা তৈরি হয় তারাই কিন্তু প্রথম ইনজেক্ট করেছিল। মানে আপনি বলছেন মানে তার আগে ইনজেক্ট তারা করেছে, তারা আর inject জোর আর করেছে, ভালো তারা মানুষরা বলেছে- জিন্না ওটাকে না, না, নিয়ে, কে বলেছে? জিন্না কে না, ভালো না, মানুষ আমার কে একটা বলেছে? প্রশ্ন আছে এখানে দাদা। মানে জিন্না কোনো ভূমিকা নেই। আমার আমি একটা বারবারই প্রশ্ন দেখি আছে, আমার একটা আমি না, প্রশ্ন এই আছে। ন্যারেটিভটা যারা- ছোট যারা- এক সেকেন্ড আমাকে বলতে দিন। I am capable enough to go through this thing. 1925 এর আগে বা পরের আপনি যখন বলছেন, তার আগে খিলাফত আন্দোলন তো হয়েছে, তখন আসেনি এইসব প্রশ্নগুলো। আমার দাদা, না না, প্রশ্ন আমি বলছি, না, না, তারা আমার- যারা বলছে যে তারা দ্বিজাতি দত্তর প্রথম ইনজেকশনটা মানে আসিম মুনির তাদের দ্বারা প্রভাবিত হয়ে পড়ছে। সৈয়দ আহমেদ খান জানি কে? না, আসিফ মুনিরকে কেউ সৈয়দ আহমেদ খানকে, আসিফ মুনির, সৈয়দ আহমেদ খানের কথা আমি তো বলেছে। প্রশ্নটা রাখছি এটাই, মানে যদি এটাই তো প্রবলেম। আমি প্রশ্নটা রাখছি, সত্যটা বললে problem। ফ্যাকচুয়াল সমস্যা আছে এখানে। কিরম বলি আমি আপনাকে, প্রথম পাকিস্তানের যে সেপারেট নেশন এই মডার্ন ইন্ডিয়া, সেটা দিয়েছিল আলামা ইকবাল 1934 এলাহাবাদ মুসলিম লীগ কনফারেন্স। তার আগে হয়নি। তার আগে যেটা হয়েছিল মুসলিম লীগের ক্রিয়েশন হয়েছিল, যেটা ঢাকায় হয়েছিল। তারপরে যেটা হয়েছিল সৈয়দ আহমেদ খানকে ওরা বারবার পারপিচুয়েট করে বক্তৃতায় আনে, যেটা আসিফ মুনির এবারেও করেছে। 1925-এ আপনি একটা স্টেটমেন্ট দেখিয়ে দিন আমায়, কোথায় কোন সংগঠন ভারতীয় সংগঠন দেশভাগের কথা বলেছে 1925? না নেই, আমি পাইনি। এমন সুভাষচন্দ্র বসুর দিন, জন্মদিনের দিন আমি করতে গিয়ে সুভাষচন্দ্র বসুর জিন্নার কাছে যে ব্যবহার সুভাষচন্দ্র পেয়েছে, এটা ইতিহাসে এগুলো অনুচ্চারিত হয়ে রয়েছে। সুভাষ বসু, ওই সুভাষচন্দ্র বসু আবার হিন্দু না, মহাসভার সে সাভারকারের সাভারকারের সাথে meeting দেখা করে- করেছে, সাভারকার- না, আমায় শেষ করতে দিন। সেই সময় রাসবিহারী বোস জাপানে হিন্দু মহাসভার ইন্টারন্যাশনাল ওয়ার্কিং প্রেসিডেন্ট, হ্যাঁ, জানি। তার কন্ট্যাক্টটা Exactly, বিনায়ক দামোদর exactly. সাভারকারই দিয়েছিল সুভাষ বোসকে। না সেটা জানি, সুভাষচন্দ্রকে সাভারকার শুধু এটাই বলেছিলেন, ভারতীয় ব্রিটিশ সেনাবাহিনীতে হিন্দুদের যোগদানের বিষয়ে আমি বেশি চিন্তান্বিত রাদার দ্যান আদার থিং। কিন্তু জিন্না পরিষ্কার সেই একই স্টেটমেন্ট জিন্না ছিল যে হিন্দু মুসলমান একসাথে, উই ওয়ান্ট সেপারেট স্টেট, সেপারেট নেশন। এটা ছিল আমার প্রশ্নটা এইখান থেকে আর কি। আমি প্রশ্নটা আপনাকে কাছে করেছিলাম, মাঝখানে আমি নিজেই প্রশ্নটা রেখে আমাকে উত্তর অনেকগুলো জায়গায় দিতে হলো, দুর্ভাগ্যজনক। দীপ্তিমান বাবু, প্রশ্নটা হচ্ছে, দেখুন না আমার কথা হচ্ছে দ্বিজাতি তত্ত্ব, মানে এই যদি পরিস্থিতি থাকে তাহলে আমার মনে হয় যে এই প্রচুর সেনাবাহিনীর হাতে তো ক্ষমতা এসেছে, জম্মু কাশ্মীর থেকে শুরু করে, এবং সেনাবাহিনী তার মতো করে, সে কোনো বেয়ার মিনিমাম রিস্ক নেবে না। ফলে পর্যটন এই সেই লাটে উঠলো, দুদিন পরে বয়ান আসবে, খেতে পাচ্ছে না, মানে হাইয়েস্ট জিডিপি রাজ্যগুলোর মধ্যে জম্মু খেতে পাচ্ছে না, বাকি এই অবস্থা। এইরকম কি পরিস্থিতি? কিন্তু বাংলাদেশ এই চতুরায়ের সাথে যে 8 মাস ধরে এই ভয়ঙ্কর পরিস্থিতিটা তৈরি করে রেখেছে, এটাও কি এরকম ভাবেই চলতে থাকবে? আমার এটাই হচ্ছে সবচেয়ে বড় এখন আশঙ্কা। আমি আপনাকে একটা জিনিস আজকে পরিষ্কার করে বলে রাখছি, ভারতবর্ষ বাংলাদেশের সঙ্গে লড়াই করতে গিয়ে, এটা ঘোষিত লড়াই যদি করে, তাহলে সেটা ভারতবর্ষের মান সম্মানের পক্ষে ক্ষতিকারক হবে। এই একটা জিনিস বুঝে রাখুন। বাংলাদেশকে আমি আগেও বলেছি, এখনো বলছি, বাংলাদেশ 2 ঘন্টার প্রশ্ন, যুদ্ধ করতে হবে না। আমি আজকেও বলছি, দায়িত্ব নিয়ে এই কথাটা বলছি। বাংলাদেশকে আমি গুরুত্ব দিচ্ছি না, কিন্তু বাংলাদেশের যে মানসিকতাটা, সেই মানসিকতাটাকে ধ্বংস করতে গেলে বাংলাদেশ ডেফিনিট ভাবে, আর এই অবস্থা চললে পরে বাংলাদেশ ভাগ হতে বাধ্য। কারণ যারা এখন এখানে কাজ করছে তাদের একটা অংশ চট্টগ্রামটা অলরেডি আলাদা পার্ট। ঢাকাতে কিছু চিঙ্কু নেতা, চিঙ্কু বাম, এই চিঙ্কু বাম ওখানে সব একটা ন্যারেটিভ তৈরি করছে। আর উত্তরবঙ্গের হাওয়া ভিন্ন, বাস্তবতাটা বুঝতে হবে। বাংলাদেশের অবস্থা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ সিপিবি, তার যে জেনারেল সেক্রেটারি, সে স্টেটমেন্ট দিয়েছে বিএনপির সাথে তারা আগামী দিনে অতি দক্ষিণপন্থী শক্তিগুলোকে আটকাবার জন্য তারা নির্বাচনী জোটে যাচ্ছে। অবাক করার কি আছে? আমাদের ওয়েস্ট বেঙ্গলই তো তার উদাহরণ হয়ে আছে। একদম অবাক হওয়ার কি আছে? এদের ক্যারেক্টারিস্টিকটাই তো সেম, এতে অবাক হওয়ার কিছু নেই। ধর্মের নামে সবচেয়ে বেশি কথা বলছে তো কমিউনিস্ট পার্টিরা, এই চিঙ্কু বামরা। এই চিঙ্কু বামদের যে ক্যারেক্টার, সেটা আজকের থেকে নয়,
বহু দেশ ভাগের আগের থেকে এই সেম ক্যারেক্টার তারা ধারণ করে আছে। তাদের নিজেদের মধ্যে তারা একত্রিত থাকতে পারছে না। আমি আপনাকে বলছি, তারা নিজেদের মধ্যে একত্রিত থাকতে পারছে না। ভারতবর্ষে অন্তত পক্ষে 50খানা বাম পার্টি আছে, সিপিআই, সিপিএম, সিপিআইএম এর এসইউসিআই করে। আপনি বাংলাদেশে কনসেন্ট্রেট করুন, বাংলাদেশ পাকিস্তান ভারতের রাজনীতি নিয়ে আলোচনার বিরাট সুযোগ আছে, সামনে 2026 আসছে। তো আমার প্রশ্নটা যেটা, সেটা হচ্ছে ভারতবর্ষের যে নীতিটা, সে নীতিটা কিন্তু একেবারেই অর্থশাস্ত্রীয় নীতির দিকে যাচ্ছে, পরিষ্কার কথা। কারণ এদের হাতে পয়সা আসলে পরে উগ্রপন্থাটাকে ছড়াবে, আর ভারতবর্ষ সেই জায়গাটাকে আটকাচ্ছে, বালুচিস্তানেও আগাচ্ছে। আর বাংলাদেশের ক্ষেত্রে কি হয়েছে, বাংলাদেশ 5 তারিখের পরের থেকে বাংলাদেশের মেইন ইন্ডাস্ট্রি গার্মেন্টস, সেটাকে তুলে এনে ভারতবর্ষে নিয়ে এসছে। কর্মসংস্থানের জায়গাতে বাংলাদেশ পিছিয়ে পড়ছে। ফরেন রিজার্ভ ওদের কাছে যেটা আসছে, সেই ফরেন রিজার্ভটার থেকে ওদের আমদানির পরিমাণটা বেশি। আর এখন যেটা ওদের কাছে দেখছেন, সেটা ডিপ স্টেটের কিছু পয়সা আসছে। এই যে জায়গাটায় উনি বলছেন, বিজেপির যিনি প্রাক্তন যিনি আলম ফজলুর রহমান, তার একটা জায়গায় এখানে বলছে যে এই উপমহাদেশে মূলত দুটি মুসলমান দেশ, পাকিস্তান, বাংলাদেশ, মালদ্বীপ এত ছোট, সামরিকভাবে দুর্বল যে ভারতের মুসলমানদের স্বার্থ রক্ষার কোনো দায়িত্ব মালদ্বীপ পালন করতে পারবে না। ভারতে মুসলমানদের জান ও মাল রক্ষার মূলত দায়িত্ব করতে হবে বাংলাদেশ পাকিস্তানকে। তো সরাসরি মানে এই স্টেটমেন্টগুলো হস্তক্ষেপ। তারা বসে আছে সুন্দর সন্ধ্যে 7টায়, এই 8টায় তারা তাদের পানীয় যা খাদ্য গ্রহণ করছে। চিন্ময় কৃষ্ণ দাস জেলে পড়ছে, হ্যাঁ, মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো নিয়েও আন্তর্জাতিক মহল চুপচাপ, অনেকটাই চুপচাপ হয়ে রয়েছে। রাষ্ট্রপুঞ্জের তো কোনো ভূমিকা আছে বলে তো আমার তো মনে হয়। আপনি ফজলুর রহমানের বক্তব্য আর পাকিস্তানের রেলমন্ত্রীর বক্তব্যের মধ্যে কোনো পার্থক্য পেয়েছেন? সে কি বলেছে? সে বলেছে যে ভারতবর্ষের মুসলিমরা খুব কষ্টে আছে। আসাদুদ্দিন ওবেসি কি আকাশ থেকে পড়েছে নাকি ও খ্রিস্টান? আসলে বিষয়টা হচ্ছে নিজেরা সমস্যাতে আছে, নিজেদের সমস্যাটা যেন কমে। মুসলিম 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 বলছে। বাংলাদেশের এইটা বাংলাদেশ পাকিস্তানের স্টাইলে চলছে। আমি আপনাকে একটা কথা মানে পরিষ্কারভাবে বুঝে রাখতে হবে, বাংলাদেশ চলছে পাকিস্তানের স্টাইলে। আর এই ধারণাটা যেটা বাংলাদেশে মুক্ত মনা ছিল, যারা সেই মুক্ত মনাদের ধ্বংস করাটা কাজ হচ্ছে বাংলাদেশের প্রথম। দেবশ্রী বাবু, বাংলাদেশ আর পাকিস্তান যদি এই হয়, এই প্রশ্নে, ইসলাম প্রশ্নে ভারতীয় মুসলমানদের স্বার্থ রক্ষার কথা একজন প্রাক্তন প্রধান বলছে, এই ধরনের স্টেটমেন্ট। একটা কথা একটু আপনাকে বলে নিচ্ছি। কয়েকদিন পরে বেশ কিছু বাংলাদেশিকে ভারতবর্ষ পাঠাবে, তখন দেখবেন ওরা আবার পাকিস্তানের মতো দরজা বন্ধ করে দেবে, বলে আমরা নেবো না। ওরা মুসলিম মুসলিম বলতে হবে না, এইটা ওদের চরিত্র। আমি এইটা জেনে রাখুন, এটা হতে যাচ্ছে কয়েকদিনের মধ্যে। এমনিতেই ধরুন, আপনাকে একটা কথা বলি, আমার মনে আছে বহুদিন আগে, তখন পশ্চিমবঙ্গে বামপন্থী আমল, অমলেন্দু দে একটি লেখা লিখেছিলেন, ঐতিহাসিক ডক্টর অমলেন্দু দে। তিনি সেই সময় বলেছিলেন, তিনি ইনসিডেন্টালি একটি বড় পার্টির আর কি তখনই তিনি ছিলেন। তিনি লিখেছিলেন যে ডেমোগ্রাফিক্যালি যা আয়তন মানে বাংলাদেশের, এবং যে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে, তারা ভারতবর্ষেই ঢোকাবে, এবং তারপরের পরিস্থিতি নিয়ে এক লাইনে একটা কমেন্ট করেছিলেন, যার কারণে তাকে বহিষ্কৃত হতে হয়েছিল। এটা একটা ঐতিহাসিক ঘটনা হিসেবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে চিহ্নিত হয়ে আছে। হয়তো আপনি জেনে থাকবেন দীপ্তিমান বাবু, যে ওরকম প্রথিতযশা ডক্টর অমলেন্দু দের মতো একজন ঐতিহাসিক এই ঘটনা ঘটেছিল। তাহলে তো ভালোই হলো। ফজলুর রহমান না বজলুর রহমান যেটা বলেছেন, বাংলাদেশ পাকিস্তান যদি এক হয়ে যায় ভারতবর্ষের মুসলমানদের স্বার্থে, তাহলে তো আর ভারতের মানে তো দুজন একসাথে, তো এটাই তো আইএসআই স্ট্র্যাটেজি ছিল। দেখুন, সেই স্ট্র্যাটেজির বিরুদ্ধে সর্বাত্মকভাবে তো ভারতবর্ষকে এখনই আসে। এই প্রশ্ন তো আসিম মুনির বা এই দ্বিজাতি তত্ত্বের আজকের জেনারেশন কি করে বুঝতো? তারা তো চেয়েছিল সহাবস্থান। তারা তো এরকম নয় যে ভারতবর্ষে যে পর্যটকরা যাচ্ছে তারা আরএসএস এর এজেন্ডা নিয়ে গেছে ওখানে, বা হচ্ছে কোনো এজেন্ডা নিয়ে গেছে তাদের সাথে। যে তাহলে কোনো কিছু বক্তব্য এই যে হাইলি এই যে এইরকম ভাবে র্যাডিকালাইজড হয়ে রয়েছে,
কি তাত্ত্বিক যুদ্ধ মানে করবে? এর তো সামরিক সলিউশন ছাড়া আর কিছুই নেই। না, এরা তো পৃথিবীটাকে ধর্মের আধার ছাড়া বা অন্য কোনো চোখ দিয়ে দেখতে দেখেনি। অর্থাৎ মুসলমানরা খারাপ আছে, মানুষ খারাপ আছে কি ভালো নেই, এদের এই একটাই প্যারামিটার, মুসলমান খারাপ আছে। কিন্তু ওরা জানে, ওরা নিশ্চয়ই পরিসংখ্যান করে জানে ভারতবর্ষে যত মুসলমান থাকে বাংলাদেশ পাকিস্তান যোগ করলে তত থাকে না। এবং ভারতবর্ষের মুসলমানদের ক্ষেত্রে না, সেটা অনেকটা বেশি। এখন ভারতবর্ষে যাই না, সেন্সাস তো আর হয়নি, সে- আগামী দিনে হবে বলছে। হয়নি, কিন্তু প্রাইভেট সোর্স থেকে যা আছে তা মোটামুটি বাংলাদেশে যত থাকে তার চেয়ে ভারতবর্ষে বেশি মুসলমান থাকে। হ্যাঁ। এবার প্রশ্ন হচ্ছে কি, যে এই প্রশ্ন হচ্ছে মুসলমানরা কেমন আছে, এর বাইরে কোনো প্যারামিটার নেই। অর্থাৎ এই মানুষটা, তাদের অধিকার কেমন আছে। আমরা যদি উল্টে বলি যে আমাদের ভারতবর্ষে যতগুলো আমরা রাইট, মৌলিক অধিকার, যেটা আমরা অন্তত পালন করার চেষ্টা করি, রাষ্ট্র কোথাও কোথাও না দিলেও আমাদের নাগরিক সমাজ গজরে ওঠে, তোমার ওখানে কোন নাগরিক অধিকারটা তোমরা পালন করতে পারো? কারণ এরা নাগরিক অধিকার, এরা উদারচেতা ভাবনা, এগুলো তো ভাবতে শেখেনি। একটাই এদের প্যারামিটার হচ্ছে ধর্ম। অর্থাৎ ধর্মীয়ভাবে যারা আছে তারা ভালো হোক মন্দ হোক তাদের নিয়ে তারা কথা বলবে। এই জন্যেই দেখুন এতগুলো দেশ তো ধর্মীয় দেশ হয়েছে, এতগুলো দেশ মানে ইসলামিক স্টেট এতগুলো রয়েছে, সেই সবগুলো দেশ কিন্তু পিছনের দিকে তাকিয়ে হাঁটছে। যারা লিবারেল, উদারচেতা, যারা এগুলো থেকে বেরিয়ে আসতে পেরেছে, যারা ধর্মনিরপেক্ষ ভাবনায় ভাবতে পেরেছে, ইউরোপের দেশগুলো ধরুন, তারা কিন্তু অনেকটা সব দিক থেকে এগিয়ে যেতে পেরেছে। ফলে শুধু ধর্মীয় আইডেন্টিটিটাই একটাই আইডেন্টিটি আমার, আর কোনো আইডেন্টিটিতে আমি মানুষকে চিনবো না, পৃথিবীকে দেখবো না, এই যে ভাবনা থেকে, এই ভাবনা থেকে যেখানে 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 দেখা হয়েছে, তারাই কিন্তু আসলে তাদের দেশ সমাজ। এটা তো নিশ্চয়ই মানবেন, যেটা দীর্ঘদিন ধরে হচ্ছে যে একটা ধর্মনিরপেক্ষ আইডিয়ালসকে রাখতে গেলে, যেখানে এই বাংলাদেশে এই সমস্ত মেটেরিয়াল বা হচ্ছে পাকিস্তানে আসিম মুনিরের মতো মেটেরিয়াল, এবং যে মানে এটা রাখলে কতটা কঠিন পরিস্থিতি ভারতবর্ষের কাছে, যে ধর্মনিরপেক্ষতার এই আদর্শকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আজও তো নরেন্দ্র মোদীর শাসনকাল এতটা থাকার পরও সেই ধর্মনিরপেক্ষতার আদর্শ বা সাংবিধানিকভাবে তো সেটা রয়ে গেছে। আপনি জানেন তো, মানে যে কোর্টের বিভিন্ন আপনার ইয়েতে বলা যাচ্ছে বেসিক স্ট্রাকচার হচ্ছে ভারতবর্ষের সংবিধানের মূল কাঠামোটাই হচ্ছে ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতা পরে ঢোকানো হয়েছে, আগে দেখানো হয়েছে, সেটা বিষয় নয়। বিষয়টা হচ্ছে বারবার আমাদের সুপ্রিম কোর্ট বারবার বলেছে ভারতবর্ষের যে বেসিক স্ট্রাকচার, যেটা চেঞ্জ করা যাবে না, সেটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা। অর্থাৎ মানুষ ব্যক্তি জীবনে ধার্মিক হোক, ধর্মহীনতা নয়, কিন্তু রাষ্ট্রের গায়ে ধর্মীয় জামা মানে পরা এই জিনিসকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে সমস্যা, তাহলে সামরিক সলিউশন ছাড়া তো আমি কিছু দেখতে পাচ্ছি না। কারণ রাজনৈতিক সলিউশন কার সাথে? রাজনৈতিক পাকিস্তানে কোন রাজনৈতিক দলটা আছে, বা বাংলাদেশে কোন রাজনৈতিক, যার সাথে এই বিষয়গুলোকে নিয়ে মানে হতে পারে আলোচনা? বাংলাদেশ তো 71-এর আগে ইস্ট পাকিস্তানি ছিল, তো আপনার পাকিস্তানি হয়ে রইলো, পাকিস্তানি হয়ে মানে একটা বড় অংশই পাকিস্তানি হয়ে রইলো লিটারেলি। আমি বলছি যে আপনি যদি লন্ডনের মিউজিয়ামে এখনো ওদের রেকর্ড দেখবেন স্টেট ফ্রম ইন্ডিয়া, কার্ভ আউট ফ্রম ইন্ডিয়া ফর ইন্ডিয়ান মুসলিমস। পাকিস্তানের যে মুসলমানগুলো, বাংলাদেশের যে মুসলমানগুলো, সেগুলো তো ভারতীয় মুসলমানই। 47-এ যারা আলাদা একটা স্টেট পেয়েছে, তাহলে ওই ওরা যেটা বলছে, আপনি ভাবুন তো এত ইনফ্লুয়েন্সিয়াল কেন ওরা? বা ওরা পাকিস্তান, আমরা বলি না এই চাল ডাল খেতে পাচ্ছে না, এই হচ্ছে, তারপরেও 70 বছর তো আমাদের এত রক্ত ঝরিয়ে যাচ্ছে দিনের পর দিন। আমরা কোথাও কি বুঝতে ভুল করছি না? ওরা ধর্মের আধারে দেখছে, সেটা ঠিক কি ভুল পরের প্রশ্ন, কিন্তু সেটা তো ইনফ্লুয়েন্সিয়াল, সেটাকে আমাদের কমব্যাট করতে হবে না? একদম। ওরা পিছিয়ে যাবে কি এগিয়ে যাবে সেকেন্ডারি প্রশ্ন আমার কাছে, কিন্তু ওরা ওই তত্ত্ব দিয়ে সেই মানচিত্রে সেই ডমিনেন্ট পজিশনটা তো নিয়ে আসছে। আপনি জানেন না, ভারতবর্ষের এরম জায়গায় পাকিস্তানের ফ্ল্যাগ পোড়ানো হয়েছে বা রাস্তায় করা হয়েছে বলে সেখানে ক্ল্যাশ তৈরি হয়েছে। ভারতবর্ষে বলছি আমি, এই পোস্ট পেহেলগাম ঘটনাটা আপনি দেখবেন নিউজেও কিছু কিছু জায়গায় রিপোর্ট। আবার এটাও দেখা গেছে যে যারা এই কথা বলছে তাদের দলের লোকেরও দেখা যাচ্ছে পুলিশ ধরেছে। আমি কোনো দলের কথা বলিনি, কোনো সংগঠনের কথা বলিনি, আমি জেনারেল ফেনোমেনা। আমি আপনার কমব্যাটটা করতে হবে কি ধর্মীয় ঠিক আছে। আমি বলি তাহলে আমি এই প্রশ্নটাই ধরে বলছি, ধর্মীয় মানে ওখানে কি করছে বা না। আমার কথা হচ্ছে তাহলে এটা কারেক্ট ডিসিশন ভারত সরকারের ক্যাবিনেটের, মিলিটারি ফার্স্ট ইন জম্মু কাশ্মীর, দে হ্যাভ টু টেক দ্য ডিসিশন টু কিপ দ্য ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া, এবং তার সাথে হচ্ছে ধর্মনিরপেক্ষতা বোধ। তার কারণ হচ্ছে যেখানে সেনা প্রধান এই কথাটা বলে, থাকা যেন উই আর সুপিরিয়র, কথা বলার আছে, এবং তারপরে সে অ্যাপিয়ার করছে বিভিন্নভাবে, এবং তার নানা রকম, সেটা কি সলিউশন হতে পারে আদিত্য? ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ কনস্টিটিউশনে যে রাজনৈতিক নেতাগুলো কোন কোন ধর্মকে তোল্লাই দিয়ে কি বলে আমরা শুনি না,
বা ধর্মের নামে আলাদা আলাদা ভাতা আলাদা আলাদা আমরা দেখি না, এগুলো ধর্মনিরপেক্ষতাকে ডিস্টার্ব করে না? চরম তো। বা আপনি যদি ডিস্ট্রিক্ট ওয়াইজ দেখেন, অনেক জায়গায় হিন্দুরা মাইনরিটি, সেখানে কি সব বক্তৃতা চলে? সেগুলো চলতে দেওয়া হয়তো ভারতবর্ষের মাটিতে, তখন ধর্মনিরপেক্ষতা কোথায় যায়? ওকে, আমি একটু বলবো একটু দূরভাষটা খুলে দিতে। কয়েকজন নিশ্চয়ই আমাদের এই বিতর্ক যারা শুনছেন হয়তো অংশগ্রহণ করতে চাইছেন। দীপ্তিমান সেনগুপ্ত। হ্যাঁ, আমি শুধু একটাই কথা বলবো, একটা অংশ ইসলাম যারা মানছে ইসলামটা, তারা ইসলামী। একটা অংশ না, কত বড় অংশ? কিছুই তো স্ট্যাটিস্টিক্যাল ডেটা। আমি কথাটা আমি শেষ করি। একটা অংশ ইসলাম, আর ইসলামটা যিনি মানছেন না, এই দেবর্ষী বাবু, ইসলামের চোখে কি তার পরিচয়টা আমি একটু জানতে চাই। ইসলামের চোখে ডক্টর দেবর্ষী ভট্টাচার্যের পরিচয়টা কি? মানে ইসলামের চোখে আমার পরিচয়টা কি সেটা আমি কি করে বলবো? আমি এইটুকু বিশ্বাস করি, ধর্ম ব্যক্তিগত জীবনে যে যা করবে, রাষ্ট্রের গায়ে ধর্মের জামা পরাবে না। আপনার বিশ্বাস ওরা মানে না তো, ওদের চোখে আপনি কি সেটাও উনি জিজ্ঞেস করেছেন। আপনি ওর বিশ্বাস না মানলে পরে আপনি কাফের, আপনি জেনে রাখেন। জানি না, আমার তো কিচ্ছু যায় আসে না তাতে। কে ওরা কি ভাবলো আমার কিচ্ছু যায় আসে না। কারণ কিছু অন্ধকূপের লোকেরা আমাদের সম্বন্ধে যারা একটু লিবারেল চিন্তা করতে চেষ্টা করে, কাফেরের সঙ্গে কি আচরণ করতে হবে সেটা কি লেখা আছে বলুন না? কাফেরের সঙ্গে কি আচরণ করতে হবে আমি জানি না, আমার জানার কোনো আগ্রহ নেই। এই জন্য আগ্রহ নেই। পড়াশোনা করেননি? না, আমার পড়াশোনার প্রশ্ন না দাদা। উনি পড়া মানে উনি জানেন না কাফের, ছাড়ুন অনেকেই জানেন চাই না, ইনফ্যাক্ট জানি না। ছেড়ে দিন ওটা দীপ্তিমান বাবু। দীপ্তিমান বাবু, আমি জানতে চাই, জানি না ভাববেন না, আমি জানতে চাইছি না। কারণ আমি মনে করি আমাদের মধ্যে অনেক রকম আলাদা আইডেন্টিটি আছে। এই আইডেন্টিটিটাই একমাত্র পার্থক্যের আইডেন্টিটি নয়। আইডেন্টিটিক্যাল ইয়ে তো মানতেই চাইছে না। সুপিরিয়রিটির নিয়ে আসছে, ভারতবর্ষের মুসলমানদের রক্ষা করার দায়িত্ব নিচ্ছে বিজেপি প্রধান। ভালোই আর কি আছে টাছে আর কি বোঝাই যাচ্ছে, মানে নাহলে এই ধরনের হাসনাত আব্দুল্লাহ। আমার একটা প্রশ্ন আছে দাদা, বিজেপি প্রধান যেটা বলছেন, ভারতবর্ষের কটা মুসলমান সংগঠনের লিডার এটাকে দাঁড়িয়ে কন্ডেম করেছে? না এই মুহূর্তে না, মানে তবে আসাউদ্দিন ওয়েসির কিন্তু আসাদুদ্দিন ওয়েসি একটা অন্য বিষয়, পলিটিক্যাল আউটফিট তো। এছাড়া যে আমি বলছি ইসলামিক সংগঠন, সেটা তো বটেই। তো কেউ বলেছে ভাগীরথীর জল লাল করবে, কেউ বলছে সিন্ধু নদীর জল লাল করবে। এই তো মানে এইখানে তো দাঁড়িয়ে কন্ডেম করা উচিত ছিল। ব্যাপারটা যদি আপনি ধর্মের আধারে ওই ধর্মীয় উগ্রতাকে আপনি যদি কাউন্টার করতে যান, আরেকটা পাকিস্তান আমরা দিয়ে যাচ্ছি, আরেকটা পাকিস্তানকে আমাদের দেশটাকে তাহলে কি সামরিক সমাধান? লেনিনের আধারে ধরো, কেন কালচারাল সমাধান? মানে সুপিরিয়র লোকের সাথে যে হিন্দুর সাথে থাকবে না, কালচারাল কি করে হবে? আপনি বাংলাদেশের কালচার কোথায় গেল? আমার একটা না, আপনাকে বলতে দিন, ওকে বলতে দিন। আমি বলছি নিশ্চয়ই নোবেল ধারণা এটা। উগ্র একটা ধর্মীয় একটা একে কাউন্টার করার জন্য আমাকে উগ্রীয় ধর্মীয় ভাবে করতে হবে, কখনো নয়। আমরা লিবারাল চিন্তা একদম লিবারে কালমা পড়বো, তাহলে কালমা পড়বো। আমি কেন কালমা পড়তে যাব? আমি কোনো কিছুই পড়তে পারবো না। এটা আমার ব্যক্তিগত তাহলে সামরিক সমাধান। পাকিস্তান বাংলাদেশ দুজনে যে ধরনের পরিস্থিতি তৈরি করবে, প্রয়োজন হলে না এইটা তার কারণ এইটাই আপনার বক্তব্যকে শোনা যায় দীপ্তিমান বাবু। স্পিরিটটা নোবেল, কোনো সন্দেহ নেই। দীপ্তিমান বাবু তাই, আদিত্য বাবু আমি তো বটেই, আপনি তো একদম সঞ্চালকের আসনে বসে তো এটা বলা যায় না। সত্যিই তো তাই, একটা লিবারেল আইডিয়া থাকলে কে না। আমার একটা কথা আছে, আপনি কি লিবারেল হতে চান না? না, একদম আমি লিবারেল হতে চাই, লিবেরাল হতে চাই না। ভালো করে বুঝুন জিনিসটা। আমি বলতে চাইছি যে আমাদের লিবারাল সলিউশন বা যাতে কম ড্যামেজ হয় সেরকম কোনো সলিউশনের দিকে দেখতে হবে। কিন্তু আমি কোশ্চেনটাকে অ্যাড্রেস না করে উনি পাশে বসে বলছেন আমি জানতে চাই না ওদের চোখে আমি কি, আমি বিপদটাকে না জেনেই আমি তার সমাধান করব কি করে? না না না, সেটা তো জানতে হবে ওরা কি ভাবছে আমাদের নিয়ে, তবে তো আমরা সব সলিউশনে যাব। উনি যেটা বললেন, আপনি ওদের একটা আলাদা ক্যাটাগরি করলেন এবং সবাইকে এক গ্রুপে করলেন। মানে আপনি একটা ভালো গ্রুপে করলেন। না ওরা বলতে কাকে বোঝাচ্ছে? ওরা আমার এই সেগ্রিগেশন আমি বিশ্বাস করি না। আপনারা এই বিশ্বাস করে রাজনৈতিক ডিভিডেন্ড নেন। আমার কোনো দায় নেই রাজনৈতিক ডিভিডেন্ড নেওয়ায়। আচ্ছা, আমি কোনো রাজনৈতিক দলের মুখপাত্র নই। রাজনৈতিক দলের চেয়ে বেশি মুখপাত্র সে আপনার মনে হতে পারে। আপনি বারবার করে বলছেন উগ্র একটা সময় শেষ। আজকে এটা নিয়ে আমরা যে ডিবেটটা করলাম, কেননা আপনারা এক সেকেন্ড, আপনারা এইটা নিশ্চয়ই ভাবতে শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই যে এর পরিধিতে রেডিয়াসটা কি বাড়ছে। শুরু থেকে বলছেন রেডিয়াসটা বাড়বে, তার কারণ হচ্ছে এর মধ্যে
দ্বিজাতি তত্ত্বের যে বীজটা সেদিন পোতা হয়েছিল সেটা এখন বিষবৃক্ষের রূপ নিয়েছে। সেই বিষবৃক্ষের এক একটা ফলের এক এক দেশে এক এক নাম। কোনো দেশে এই ফজলুর রহমান, কোনো দেশে আসিম মুনির, নানা রকম সুপিরিয়র কমপ্লেক্সিটিতে ভুগছে, নানা রকমের ধরনের যে সব ধরনের অসংলগ্ন কথা বলে পরিস্থিতিকে জটিল করে দিয়েছে। নিজের দেশের সমস্যার সমাধানের কোনো চেষ্টা নেই, কিছু হলেই ভারত আগ্রাসী, ভারতে যেমন ভারত নিজের দেশের মুসলিম সম্প্রদায় কী জায়গায় কী ইন্ডেক্সে আছে সেটা দেখার দরকার নেই। ভারতীয় মুসলিমরা খুব কষ্টে আছে এই বলে তারা একটা রেখেছে। সলিউশনটা কি কথায় মানে আসতে পারে, এর সলিউশন নিঃসন্দেহে এক তীব্র বিতর্কের জন্ম হবে। সেদিন যে বিষবৃক্ষ হয়েছিল সেই বিষবৃক্ষকে উৎপাটিত করতে গেলে প্রকৃত অর্থে ভারতীয়ত্ব আসবে, এবং যেটা অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন না, কাশ্মীরিয়াত, যেটা 80 সালে শুরু হয়েছিল, 90 হাইজ্যাক্ট হয়ে গেল এই হাফিজ সঈদ, লস্কর-ই তৈবা এদের দ্বারা। যে কোনো জাতিমুক্তির আন্দোলনের যদি আমরা স্ট্যাটিস্টিক্স সামনে আনি, কাদের দ্বারা সবচেয়ে বেশি হাইজ্যাক্ট হয়েছে? এই জাতিমুক্তির আন্দোলন ধর্মীয় উগ্রপন্থার রূপ নিয়েছে। এই দুর্ভাগ্যর শিকার পাকিস্তান হয়েছে, বাংলাদেশ হয়েছে, এবং এই দুর্ভাগ্যের জন্য ইতিহাস দায়ী করবে, জিন্নাকে দায়ী করবে, একে ফজলুল হককে দায়ী করবে, সোহরাওয়ার্দীকেও দায়ী করবে। শুধুমাত্র ওই ন্যারেট হবে না, আরও গভীরে আমরা সে কারণে প্রবেশ করব, বিতর্কে যাব, আপনাদের জন্য জনমতে আপনাদের আরও সক্রিয় অংশগ্রহণ কামনা করব। ধন্যবাদ দেবর্ষী বাবু আপনাকে, ধন্যবাদ আদিত্যবাবু আপনাকে, এবং দীপ্তিমান বাবু, তিনজনকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই জনমত শেষ করছি। দেখতে থাকুন রাত প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।